ভাবুন তো, আপনি একটা গাড়িতে বসে আছেন, সামনে সোজা রাস্তা, কিন্তু রাস্তার পাশে নেই কোনো বড় শহর, নেই ঘনবসতি, এমনকি অনেক দূর পর্যন্ত একজন মানুষকেও দেখা গেল না। চারদিকে শুধু আকাশ, পাহাড়, ঘাস আর বিশাল এক শূন্যতা। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, কোনো ভিডিও গেমের ম্যাপও নয়, এটাই বাস্তব। মঙ্গোলিয়া। একটা সময় এই দেশ থেকেই বেরিয়ে এসেছিল ইতিহাসের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য। চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গোলরা ইউরেশিয়ার বিশাল অংশ কাঁপিয়ে দিয়েছিল। অথচ আজ সেই দেশের জনসংখ্যা মাত্র 35.5 লাখের মতো, আর প্রতি বর্গ কিলোমিটারে গড়ে মাত্র 2 জনের মতো মানুষ বাস করে। কিন্তু প্রশ্নটা হলো, এত বিশাল একটা দেশে মানুষ এত কম কেন? কেন মঙ্গোলিয়ার এত বিশাল এলাকা জনশূন্যের মতো দেখায়? আর যে জাতি একসময় পৃথিবীর সবচেয়ে বড় স্থল সাম্রাজ্য তৈরি করেছিল, তাদের নিজেদের দেশই বা এমন বিরান হয়ে গেল কিভাবে? কালচক্রের আজকের গল্পটা শুধু চেঙ্গিস খানকে নিয়ে নয়। আজ আমরা জানব মঙ্গোলিয়ার সেই রহস্যর কথা। কেন এই বিশাল দেশ আজও এত ফাঁকা? মঙ্গোলিয়া পূর্ব ও মধ্য এশিয়ার একটি স্থলবেষ্টিত দেশ। উত্তরে রাশিয়া আর দক্ষিণে চীন। সমুদ্র থেকে কোনো সরাসরি সংযোগ নেই। দেশের আয়তন প্রায় 15,64,000 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে দেশটি বিশাল, কিন্তু জনসংখ্যা তুলনামূলকভাবে অত্যন্ত কম। বিশ্বব্যাংকের 2025 সালের হিসাবে জনসংখ্যা প্রায় 35,69,000। দেশটির রাজধানী উলানবাটোর। আর মজার ব্যাপার হলো, মঙ্গোলিয়ার মানুষের বড় একটা অংশ এই রাজধানী ও এর আশেপাশে বসবাস করে। কারণ পুরো মঙ্গোলিয়ার প্রকৃতি কিন্তু একরকম নয়। মঙ্গোলিয়াকে মোটামুটি 3টি বড় প্রাকৃতিক অঞ্চলে ভাবা যায়: পাহাড়, বিশাল তৃণভূমি এবং মরুভূমি। উত্তর ও পশ্চিমে রয়েছে আলতাই, সায়ান সহ বিভিন্ন পর্বতমালা। কোথাও কোথাও বছরের দীর্ঘ সময় বরফে ঢাকা থাকে অঞ্চলগুলো। আবার দেশের দক্ষিণে রয়েছে বিখ্যাত গোবি। তবে একটা বিষয় মনে রাখা দরকার, গোবি মানেই শুধু বালির সমুদ্র নয়। এর বড় অংশ আসলে শুষ্ক ও পাথুরে মরুভূমি। আর মঙ্গোলিয়ার মাঝামাঝি ও পূর্বাঞ্চলে রয়েছে বিশাল স্টেপ বা তৃণভূমি। গাছপালা কম, কিন্তু ঘাস প্রচুর। আর এই ঘাসই মঙ্গোলিয়ার ঐতিহ্যবাহী জীবনের প্রাণ। কারণ মঙ্গোলিয়ার মানুষ হাজার বছর ধরে কৃষির চেয়ে পশুপালনের উপর বেশি নির্ভর করেছে। একটা পরিবার হয়তো আজ এখানে আছে, কয়েক মাস পর আবার অন্য জায়গায় চলে গেল। কারণ তাদের জীবনটা কোনো নির্দিষ্ট শহর বা গ্রামের সঙ্গে বাঁধা নয়। পশুর জন্য ঘাস আর পানির সন্ধানেই তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। আজও মঙ্গোলিয়ার প্রায় 1/3 মানুষ কোনো না কোনোভাবে যাযাবর বা আধা যাযাবর জীবনযাত্রার সঙ্গে যুক্ত। তাদের ঐতিহ্যবাহী গোলাকার তাঁবুর মতো বাড়িকে বলা হয় ঘের। বাইরে থেকে সাধারণ মনে হলেও এর ভেতরে বসবাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা থাকে। মঙ্গোলিয়ান নাম শুনলেই যার কথা প্রথমে মনে পড়ে তিনি চেঙ্গিস খান। তার আসল নাম ছিল তেমুজিন। বিভিন্ন গোত্রে বিভক্ত মঙ্গোল জনগোষ্ঠীকে একত্রিত করে 1206 সালে তিনি চেঙ্গিস খান উপাধি লাভ করেন। এরপর শুরু হয় এমন এক সাম্রাজ্যের উত্থান, যার বিস্তার পূর্ব এশিয়া থেকে ইউরোপের দরজা পর্যন্ত পৌঁছে যায়। মঙ্গল সাম্রাজ্যের শক্তির পেছনে ছিল তাদের অসাধারণ ঘোড়সওয়ারি, দ্রুতগতি, সামরিক কৌশল এবং বিশাল স্টেপ অঞ্চলের কঠিন জীবন থেকে তৈরি যুদ্ধ ক্ষমতা। একজন মঙ্গল যোদ্ধা ঘোড়ার পিঠে ঘন্টার পর ঘন্টা থাকতে পারত। তীর-ধনুক চালানোই ছিল অসাধারণ দক্ষতা। আর বিশাল খোলা প্রান্তর তাদের যুদ্ধের জন্য যেন প্রাকৃতিক প্রশিক্ষণ ক্ষেত্র। কিন্তু ইতিহাসের এই উত্থানের সঙ্গে ছিল ভয়াবহ ধ্বংসও। মঙ্গল সাম্রাজ্যের বিস্তারের পথে বহু শহর ধ্বংস হয়েছে, অসংখ্য মানুষ নিহত হয়েছে। তাই চেঙ্গিস খানকে কেউ অসাধারণ সামরিক প্রতিভা ও জাতীয় নায়ক হিসাবে দেখেন, আবার কেউ দেখেন নির্মম বিজেতা হিসাবে। এই দ্বৈত পরিচয়টাই চেঙ্গিস খানের সবচেয়ে বড় ঐতিহাসিক বৈশিষ্ট্য। আর আজও মঙ্গোলিয়ায় তার প্রভাব কতটা গভীর, সেটা বুঝতে হলে উলানবাটোর থেকে প্রায় 55 কিলোমিটার দূরে বিশাল চেঙ্গিস খান স্ট্যাচু কমপ্লেক্সে গেলেই বোঝা যায়। সেখানে ঘোড়ার পিঠে বসা চেঙ্গিস খানের বিশাল স্টেইনলেস স্টিলের মূর্তি দাঁড়িয়ে আছে। মূর্তিটির উচ্চতা প্রায় 40 মিটার এবং এটি পর্যটকদের জন্য মঙ্গোলিয়ার অন্যতম আকর্ষণ। মূর্তির ভেতরে রয়েছে জাদুঘর, আর উপর থেকে চারপাশের বিস্তীর্ণ প্রান্তর দেখা যায়। ভাবুন তো, যে যোদ্ধা একসময় ঘোড়ার পিঠে চড়ে এই বিশাল ভূখণ্ড পাড়ি দিয়েছিলেন,
আজ তারই বিশাল মূর্তির মাথার উপর দাঁড়িয়ে পর্যটকরা নিচের সেই একই স্টেপের দিকে তাকাচ্ছেন। কি অদ্ভুত ইতিহাস! মঙ্গোলিয়ার জীবনযাত্রা অনেকটাই তাদের জলবায়ুর উপর নির্ভরশীল। শীত এখানে অত্যন্ত কঠিন হতে পারে, ফলে ঐতিহ্যবাহী খাদ্যাভ্যাসেও মাংস ও দুগ্ধজাত খাবারের গুরুত্ব অনেক। ভেড়া, ছাগল, ঘোড়া, ইয়াক এবং গবাদি পশু তাদের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। মঙ্গোলিয়ার সরকারি ভাষা মঙ্গোলিয়ান। পশ্চিমাঞ্চলে কাজাখ ভাষাভাষী জনগোষ্ঠীও রয়েছে। ধর্মের ক্ষেত্রেও দেশটির ইতিহাস বেশ চমকপ্রদ। 2020 সালের আদমশুমারি অনুযায়ী 15 বছর বা তার বেশি বয়সী জনগোষ্ঠীর মধ্যে 51.7% নিজেদের বৌদ্ধ হিসেবে পরিচয় দিয়েছেন। প্রায় 40.6% কোনো ধর্মের সঙ্গে নিজেদের যুক্ত করেননি। মুসলিম 3.2%, মঙ্গোলীয় সামানবাদী 2.5% এবং খ্রিস্টান প্রায় 1.3%। মঙ্গোলিয়ার জনসংখ্যা হ্রাসের ইতিহাস অনেক বেশি জটিল। যুদ্ধ, রাজনৈতিক দমন-পীড়ন, কঠিন জলবায়ু, অর্থনৈতিক পরিবর্তন এবং বিশেষ করে বিংশ শতাব্দীতে সোভিয়েত প্রভাব ও ধর্মীয় নিপীড়নের মতো একাধিক কারণ এখানে কাজ করেছে। শিক্ষার দিক থেকেও মঙ্গোলিয়া পিছিয়ে থাকা কোনো দেশ নয়। প্রাপ্তবয়স্কদের সাক্ষরতার হার খুবই উচ্চ এবং বিশ্বব্যাংকের তথ্যভাণ্ডারে মঙ্গোলিয়ার সাক্ষরতার তথ্য ইউনেস্কো ইনস্টিটিউট ফর স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে সরবরাহ করা হয়। মঙ্গোলিয়ার অর্থনীতি বুঝতে গেলে একটা বিষয় পরিষ্কার, এটা শুধু যাযাবর পশুপালকদের দেশ নয়। আজকের মঙ্গোলিয়ার অর্থনীতিতে খনিজ সম্পদের ভূমিকা বিশাল। বিশেষ করে কয়লা, তামা, সোনা, দস্তা এবং অন্যান্য খনিজ সম্পদ দেশটির অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বব্যাংকের সর্বশেষ 2025 সালের তথ্য অনুযায়ী মঙ্গোলিয়ার জিডিপি প্রায় $25.4 বিলিয়ন। মাথাপিছু জিডিপি প্রায় $7,108, আর সেই বছর অর্থনীতি প্রায় 6.8% হারে বেড়েছে। তবে অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপও রয়েছে। 2025 সালে ভোক্তা মূল্যস্ফীতি ছিল প্রায় 8.6%। অর্থাৎ মঙ্গোলিয়া দরিদ্র ও স্থবির অর্থনীতির দেশ এমনটা বলা ঠিক হবে না, বরং এটি একটি ছোট জনসংখ্যার, খনিজ সম্পদ নির্ভর এবং দ্রুত পরিবর্তনশীল অর্থনীতি। তবে সমস্যা আছে। বিশাল ভূখণ্ডে রাস্তা, যোগাযোগ ও অবকাঠামো তৈরি করা কঠিন। প্রচণ্ড ঠান্ডা, মরুভূমি, পাহাড় এবং বিশাল দূরত্ব সবকিছুই উন্নয়নের খরচ বাড়িয়ে দেয়। আর এ কারণেই মঙ্গোলিয়ার সামনে আরেকটি বড় সুযোগ হলো পর্যটন। গোবি মরুভূমি, বিশাল স্টেপ, খবসগোল লেক, আলতাই পর্বতমালা, যাযাবরদের ঘের, উট ও ঘোড়ার সংস্কৃতি, ঐতিহ্যবাহী পোশাক, তীর ধনুক এবং অবশ্যই চেঙ্গিস খান, সব মিলিয়ে মঙ্গোলিয়া অন্যরকম এক পর্যটন অভিজ্ঞতা দেয়। বিশেষ করে গোবিতে উটের সাফারি, ঐতিহ্যবাহী উৎসব এবং লাদাম ফেস্টিভ্যাল পর্যটকদের জন্য বড় আকর্ষণ। আর এখানেই মঙ্গোলিয়ার আসল সৌন্দর্য। এটা এমন একটা দেশ যেখানে আপনি ঘন্টার পর ঘন্টা গাড়ি চালিয়েও হয়তো কোনো শহর দেখতে পাবেন না, কিন্তু সেই শূন্যতার মধ্যেই রয়েছে অসাধারণ এক সৌন্দর্য। এখানে আকাশটা যেন আরো বড়, দিগন্তটা যেন আরো দূরে। আর মানুষ, তারা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ না করে প্রকৃতির সঙ্গে মানিয়ে নিয়ে বেঁচে থাকার পথ বেছে নিয়েছে। হয়তো এ কারণেই মঙ্গোলিয়াকে বুঝতে হলে শুধু মানচিত্র দেখলে হবে না, বুঝতে হবে তার তৃণভূমি, তার বরফ, তার মরুভূমি, তার ঘোড়া, তার ঘের আর তার ইতিহাস। একদিকে চেঙ্গিস খান, যিনি পৃথিবীর অন্যতম বৃহৎ সাম্রাজ্য গড়েছিলেন, অন্যদিকে আজকের মঙ্গোলিয়া, মাত্র 35.5 লাখ মানুষের এক বিশাল দেশ। এই দুই ছবিকে পাশাপাশি রাখলেই বোঝা যায় মঙ্গোলিয়ার গল্প আসলে শুধু সাম্রাজ্যের গল্প নয়, এটা প্রকৃতির সঙ্গে মানুষের লড়াইয়ের গল্প, এটা টিকে থাকার গল্প। আর সবচেয়ে বড় কথা, এটা এমন একটা দেশের গল্প যেখানে শূন্যতাও নিজেই একটা চরিত্র। তাই পরের বার পৃথিবীর মানচিত্রে মঙ্গোলিয়াকে দেখলে শুধু একটি বিশাল ফাঁকা দেশ হিসাবে দেখবেন না, ভাববেন এই ফাঁকা প্রান্তরেই একদিন ঘোড়ার খুরের শব্দে কেঁপে উঠেছিল অর্ধেক পৃথিবী। আর আজও সেই বাতাসের মধ্যে কোথাও যেন বেঁচে আছে চেঙ্গিস খানের সেই পুরানো সাম্রাজ্যের প্রতিধ্বনি। এটাই মঙ্গোলিয়া, এক বিশাল দেশ, অল্প মানুষ, কঠিন প্রকৃতি, অসাধারণ ইতিহাস আর রহস্য ভরা এক অদ্ভুত সুন্দর দেশ।
আপনার যদি ইতিহাস, পৃথিবীর অজানা দেশ, রহস্য আর মানুষের গল্প জানতে ভালো লাগে, তাহলে কালচক্রের সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং এমন আরো গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান।